সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের আইএসআই, ইউনূসের ঘাড়ে পা জামাতের। আরও জানিয়ে দেব, ঢাকায় এত খুন কিসের দণ্ডে, ঠেকানো যাচ্ছে না কেন। আরও জানিয়ে দেব, হঠাৎ জামাত সহ সমমনা ৮ দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন সমীকরণ, শেখ হাসিনাকে নিয়ে 4 বিকল্প। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আশঙ্কা দানা বাঁধছিল। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূস সরকারের মহরম ঘিরে বাড়ছিল উদ্বেগ। বর্তমান সেই আশঙ্কা সম্ভাবনায় পরিণত হয়েছে। ভারতের মাটিতে পরপর যে সন্ত্রাস নেমে আসছে, তাতে বাংলাদেশের মাটিতে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে চলছে কাটাছেঁড়া। এবার সেই জল্পনা আরও উস্কে দিলেন বাংলাদেশেরই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার সঙ্গেই মৃত্যুদণ্ড সাজা শোনা আসাদুজ্জামান খান কামাল। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সেখানে ইতিমধ্যে ঘাঁটি গেড়েছে, জামাতি ছড়ি ঘোরাচ্ছে বলে দাবি করলেন তিনি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা ও আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড সাজা শুনিয়েছে। সেই নিয়ে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুলেছেন আসাদুজ্জামান। ভারতের বুকে ক্রমবর্ধমান নাশকতার ঘটনায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হচ্ছে কিনা জানতে চাওয়া হয় তার কাছে। কোনো লুকোছাপা না করে সেই সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কেই দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার নিয়ে আসাদুজ্জামান বলেন, আমাদের সময় স্পষ্ট বলেছিলাম, আমাদের 1 ইঞ্চি জমিও কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের আস্তানা হতে দেব না। আমাদের 1 ইঞ্চি জমিতে বসে অন্য দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, বিচ্ছিন্নতাবাদে মদদ দেবে, তা হতে দেব না। জঙ্গি সংক্রান্ত কাজে পাকিস্তানের ভূমিকা স্বীকৃত। অনেক জঙ্গি সংগঠন রয়েছে সেখানে। বাংলাদেশেও গড়ে উঠেছিল বেশ কিছু জঙ্গি সংগঠনের আস্তানা। সব গুঁড়িয়ে দিয়েছিলাম আমরা, সবাইকে জেলে ভরেছিলাম। এই সরকার ছেড়ে দিয়েছে সকলকে। আজ প্রকাশ্যে সদর্পে অফিস চালাচ্ছে তারা। আবার বাহিনী তৈরি করছে। আমি নিশ্চিত শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রয়োজন পড়লেও পাঠাবে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরেই পাকিস্তানের সঙ্গে তাদের সখ্য বেড়েছে। পাকিস্তানি সেনা অফিসারদেরকেও যাতায়াত বেড়েছে। সেই নিয়ে আসাদুজ্জামান বলেন, আজ পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছে। পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে অফিস করে কাজ করছে, ক্যান্টনমেন্টের ভিতরেই তাদের অফিস বলে শুনেছি। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয় গত বছর, তাতে পাকিস্তানের ভূমিকা ছিল বলে নিশ্চিত আসাদুজ্জামান। আমেরিকার ভূমিকায় কথা জানতে চাইলে জানায়, অগ্রভাগে ছিল পাকিস্তান, বাকি আর কিছু বলতে চান না তিনি। শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামী সর্বেসর্বা হয়ে উঠেছে বলে দাবি করেছেন আসাদুজ্জামান। এমনকি ইউনূস প্রধান উপদেষ্টা হলেও তার হয়ে জামাতি ছড়ি ঘোরাচ্ছে বলে দাবি তার। আসাদুজ্জামান বলেন, মোহাম্মদ ইউনূস একটা সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, তার সঙ্গে অনেকে যুক্ত হয়েছে। যেমন তারা ইউনূসের হয়ে নেতৃত্ব দিচ্ছে সেই জামাত ইসলাম, হিন্দে তেহরিকের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লোকগুলি। গোটা বিশ্বে তারা নিষিদ্ধ, তারাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে। ইউনূস তাদের প্যাট্রোনাইজ করেছে, তাদের পরিকল্পনায় সহযোগিতা করছেন, যা তিনি বীরদর্পে আমেরিকায় বলেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকে উপদেষ্টাদের একজন বলেছেন, ইউনূসের পরিকল্পনা ছিল 1/11-র সময় একটা নতুন দল তৈরি করে -2 ফর্মুলা, অর্থাৎ খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা ছিল। বারবার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এবার পরিকল্পিতভাবে বহির্শক্তির সহযোগিতায় তিনি এসেছেন। ইউনূস কখনো দেশের বন্ধু হতে পারেন না। তার উদ্দেশ্য পূরণ হয়েছে। এখন দেশ বিরোধী কার্যক্রম করেছেন, বিদেশিদের সঙ্গে চুক্তি করেছেন বন্দর নিয়ে। প্রধানমন্ত্রী কখনো চট্টগ্রাম পোর্ট কাউকে দেননি, ইউনূস দিয়ে দিয়েছেন। ইউনূস যা করার করেছেন। এখন জঙ্গি সংগঠন জামাত ক্ষমতায় আসতে তার ঘাড়ে পা রেখেছে। সম্প্রীতির বাংলাদেশ বদলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বলেও জানান আসাদুজ্জামান।
সপ্তাহের ব্যবধানে ঢাকায় প্রকাশ্যে দুটি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এসেছে টার্গেট কিলিংয়ের বিষয়টি। নির্দিষ্ট স্থানে গিয়ে সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি, যাতে পরিকল্পনার ছাপ সুস্পষ্ট বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করেই হচ্ছে হামলা। মৃত্যু নিশ্চিত করতে চলেছে একাধিক গুলি। সবার সামনে রাজধানীতে বেপরোয়া কয়েকটি অপরাধের ঘটনা চাঞ্চল্য তৈরির পর নানা জিজ্ঞাসা বাড়ছে। প্রকাশ্যে এমন খুনের নেপথ্যে কি জড়িতই বা কারা, এই জল্পনার ডালপালা মেলছে। সপ্তাহের ব্যবধানে এমন দুটি খুনের ঘটনায় দিন কয়েকের মধ্যে অপরাধীদের ধরার তথ্য দিয়েছে পুলিশ। গুলি চালানো অস্ত্রধারীদের পাশাপাশি জড়িতদের খুঁজে পাওয়ার দাবি করেছে। অপরাধীদের দ্রুতই ধরে ফেলা সম্ভব হলেও আগেই কেন খুনোখুনি ঠেকানো যাচ্ছে না, সেই প্রশ্নও ঘুরে ফিরে আসছে। সপ্তাহের ব্যবধানে ঢাকায় প্রকাশ্যে দুটি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীও সামনে এনেছে টার্গেট কিলিংয়ের বিষয়টি। এর বাইরে মার্চে গুলশানে কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী সুমন মিয়া, বাড্ডায় বিএনপি নেতা ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান বাঁধন হত্যা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এমন আলোচিত হত্যাকাণ্ডের পিছনে তদন্ত সংশ্লিষ্টরা দলীয় কোন্দল আর ভাগাভাগি দণ্ডের তথ্য পাওয়ার কথা বলেছেন। পুলিশের তথ্যই বলছে, চলতি বছরের গত 10 মাসে ঢাকায় 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হিসাবে মাসপ্রতি গড়ে প্রায় 20টি খুন হয়েছে। হঠাৎ জামাত-সহ সমমনা 8 দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন। নির্বাচনের আগে গণভোটসহ 5 দফা দাবিতে 7 দিনের কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী সহ 8 দল। ঘোষিত এই কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলগুলো। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামাত। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল 19 নভেম্বর বিকেলে আন্দোলনরত 8 দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত দেশের 7টি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের পূর্বে ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী 30 নভেম্বর রাজশাহী, 1 ডিসেম্বর খুলনা, 2 ডিসেম্বর বরিশাল, 3 ডিসেম্বর রংপুর, 4 ডিসেম্বর ময়মনসিংহ, 5 ডিসেম্বর চট্টগ্রাম, 6 ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করে চলেছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতেই আশ্রয় নিয়েছেন, কিন্তু জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়ার পর দুই দেশের সম্পর্কে জটিল কূটনৈতিক সংকট দেখা দিয়েছে। টাকা প্রত্যর্পণ চাইছেন, কিন্তু নয়াদিল্লি তাতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। ফলে সাজা কার্যকর প্রায় অনিশ্চিত। মানবিক দিক বিবেচনায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, কিন্তু এখন তাদের হিসাব করতে হচ্ছে পুরনো মিত্রের জন্য ঠিক কতদূর পর্যন্ত এগোবে, কিংবা এর জন্য তারা কতটুকু কূটনৈতিক মূল্য চুকাতে প্রস্তুত। ভারতের সামনে এখন 4টি বিকল্প আছে বলে মনে করে দক্ষিণ এশিয়ার গবেষক মাইকেল কুগেলম্যান। সেগুলো হলো, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে, কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না। দ্বিতীয় পথ হলো বর্তমান অবস্থা বজায় রাখা, কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনবে। আর তৃতীয় বিকল্প হতে পারে শেখ হাসিনাকে চাপ দেওয়া যেন তিনি নীরব থাকেন, কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের প্রধান, ফলে নীরব থাকার প্রস্তাবে তার রাজি হওয়ার সম্ভাবনা কম। দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না। সবশেষ বিকল্পটি হলো তৃতীয় কোনো দেশে পাঠানো, কিন্তু এটিও সমস্যা মুক্ত নয়। আইনি নিরাপত্তার জন্য ঝামেলাপূর্ণ অতিথিকে গ্রহণ করতে খুব কম দেশেই রাজি হবে। কুগেলম্যানের ভাষায়, ভারত অনেক সময় গর্ব করে বলে তারা তাদের বন্ধুদের বিরুদ্ধে যায় না। শেখ হাসিনাও ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ের কাছেই ঘনিষ্ঠ বন্ধু। ফলে প্রত্যর্পণের সম্ভাবনা আপাতত চিন্তার বাইরে। সুপ্রিয় দর্শক, এই ছিল সকালের সর্বশেষ আপডেট নিউজে। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।